23 তারিখ যখন হামলা হলো পাঞ্জাবের ফিরোজপুরের পিকে সিম নামে এক বিএসএফ জওয়ানকে কিন্তু ওরা নিয়ে গেছে পাকিস্তান। এখন পর্যন্ত কিন্তু তাকে দেয় নাই। যখন সেখানে কোনো পলিটিক্যাল বার্গেনিংয়ের ক্ষমতা নেই, মেহবুবা মুফতি কিন্তু কেন্দ্রের সরকারের সাথে এসে কোনো বার্গেনিংয়ের ক্যাপাসিটি তার এখন নাই। এবং এই সামগ্রিক বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য, জাস্ট আইওয়াশ করার জন্য এই কাশ্মীর ইস্যুটাকে ভারতের কেন্দ্রীয় সরকার একটা পিক করা ইস্যু যে আমার কাছে মনে হয়েছে বড়। তো এই মুহূর্তে আমি মনে করি না যে বাংলাদেশ আসলে সেই যুদ্ধের জায়গায় আছে। যদি এই যুদ্ধের পরিসর আরও বাড়ে, আমরা তো প্রতিবেশী রাষ্ট্র ভারতের, বাংলাদেশের আসলে এই যুদ্ধ নিয়ে কী করণীয়? আমি সাধারণ মানুষের জায়গা থেকে যদি এই জায়গাটা বলি যে আমরা যুদ্ধ তো কেউই চাই না। সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন, আমাদের ঢাকা শহরে যখন একটা ভূমিকম্প হয়, আমরা কিন্তু অনেকগুলি ভূমিকম্প দেখেছি। এমন আছে আমরা নিউজ রুমে থাকা অবস্থায় অনেক সময় ভূমিকম্প আমরা দেখেছি। কিন্তু আমার সবচেয়ে একটা চমৎকার গল্প বলি, আমি তখন একটি রেডিওতে কাজ করি। তো ওই রেডিওটার ভবনটা 19 তলায়। রাত্র 11টার দিকে ভূমিকম্প যখন শুরু হলো, তো মুহূর্তের ভিতরে সবাই কিন্তু এক দৌড়ে আমরা নিচে চলে আসছি। কারো পায়ে স্যান্ডেল জুতা কিছুই ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ভূমিকম্পের প্রস্তুতি। আর এই ঢাকা শহরে যদি আমি চিন্তা করি, এখন একটা বিমান হামলা হলো, তো সাধারণ মানুষ আমরা শহরে রাস্তাঘাটে যেভাবে চলি, কারো কোনো প্রিপারেশন নেই। আমি কিভাবে নিজেকে সেভ করব। মিলিটারি প্রিপারেশন তো আরও অনেক পরের বিষয়। এখন ধরেন আমরা ফিলিস্তিনে যেটা হয়, ফিলিস্তিনে যখন গাজায় অ্যাটাক করে, ওরা প্রতিবার অ্যাটাক করার পরে কিন্তু সাইরেন বাজায়। উপর থেকে, বিমান থেকে তারা লিফলেট ছুড়ে বলে যে তোমরা 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে সরে যাও, আমরা এখনই এখানে একটা অ্যাটাক করবো, আমরা এয়ার স্ট্রাইকে যাব। মানুষ চলে যায়। কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধটা গেছে, যেমন আমি একটা জিনিস খুব মজার আমার কাছে মনে হয়েছে যে 22 তারিখের কাশ্মীরের ইয়েতে হামলা, এরপরে সেই একটা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য ভারত কিন্তু 15 দিন সময় নিয়েছে। এবং এই 15 দিন কিন্তু তারা বসে থাকেনি। প্রতিটা দিন কিছু না কিছু ঘটনা ঘটেছে, যেটা ডেলেস খান শুরুতেই কিন্তু বলেছে যে সিন্ধু চুক্তি করে দিয়েছে, কূটনীতিকদেরকে বের করে দিয়েছে, ইন্টারন্যাশনাল সীমান্ত সেটা কর্ডন করে দিয়েছে, এরপরে মিলিটারি অ্যাটাসি যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে। এরপরে কিন্তু শেষ মোমেন্টে এসে তারা কিন্তু অ্যাটাকে গিয়েছে। তো আজকে যদি বাংলাদেশে অ্যাটাক হয়, হ্যাঁ, এমনি তো আমরা বিশেষ করে আমাদের পার্বত্য টেরিটরির কথা যদি চিন্তা করি, অলরেডি আপনি হয়তো একটা নিউজ দেখেছেন যে আমাদের পার্বত্য খাগড়াছড়িতে ইন্ডিয়া পুশ ইন করিয়েছে। হ্যাঁ, বাংলাদেশি নাগরিক বলে ভারতীয় একটা বড় গ্রুপকে পুশ ইন করেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বলি, যখন 23 তারিখ যখন হামলা হলো পাঞ্জাবের ফিরোজপুরের পিকে সিম নামে এক বিএসএফ জওয়ানকে কিন্তু ওরা নিয়ে গেছে পাকিস্তান। এখন পর্যন্ত কিন্তু তাকে দেয় নাই। এর আগে একটা ঘটনা হয়তো ডেলেস খানের মনে থাকতে পারে, যে কুলভূষণ যাদব নামে একজন এক্স কিন্তু ভারতের রয়ের হয়ে কাজ করতেন, এক্স নৌবাহিনীর সদস্য ছিলেন। এবং সেটা নিয়ে কিন্তু অনেক ডিপ্লোমেসি গড়িয়েছে, শেষ পর্যন্ত কিন্তু তাকে দেয়নি পাকিস্তান। তো এরকম যে ঘটনাটা, আবার এই যে বাংলাদেশে যে পুশিনের বিষয়টা, যখন ভারতে যখন এনআরসি হলো, তারপরে এই যখন পুরো সিএ হলো, প্রথমে এনআরসি হলো যখন আসামে, এরপরে যখন সিএ হলো, আমি তখন হচ্ছে যেমন আমি 2021-এ যখন সিএ নিয়ে খুব উত্তপ্ত অবস্থায়, তখন আমি একটা পারপাসে আমি দিল্লিতে ছিলাম। তো তখন আমি দেখলাম যে প্রতিটা বিশ্ববিদ্যালয়গুলো, যখন আমি এই দিল্লির যে বিশ্ববিদ্যালয়টা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, অনেক বড় ইউনিভার্সিটি, সেখানে দেখলাম যে প্রতিটা গেটে 8-10টা গেটে কোনো মানুষ নেই, কিন্তু এত পরিমাণে মিলিটারি প্রেজেন্স, পুলিশ দেখে আমারই ভয় লাগছিল যে আমি একটা দোকানে চা খেতে যাব, আমাকে এখানে ভাই তুমি এখানে চা খেতে আসছো কেন। তো এই যে ওরা কিন্তু, ভারত কিন্তু একটা প্রিপেয়ার্ড এই জায়গায়। তো সেখানে আমাদের এইখানে যখন যদি আমি যুদ্ধের কথা চিন্তা করি, আমাদের এখানে বড় তো এই মুহূর্তে আমি মনে করি না যে বাংলাদেশ আসলে সেই যুদ্ধের জায়গায় আছে, বাংলাদেশ আক্রান্ত হবে এরকম আমি মনে করি না। বাট এই পারিপার্শ্বিক অবস্থা আক্রান্ত না হলেও তো ধরেন অর্থনৈতিক যে বিষয়গুলো থেকে ভারতের, যেমন আমি পাকিস্তানের সেই জায়গাটা একটু বলি, এবং আপনি জানেন যে পাকিস্তান এবং ভারতের আকাশ সীমায়ও অলরেডি আমাদের চলাচল বন্ধ। আমাদের কিন্তু বাণিজ্যিক একটা বিষয় আছে, যেটা ভারতের এবং পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে আমাদের যে পণ্য পরিবহন চলে। যেমন গতকালকে কিন্তু আমাদের 2টা বিমান কিন্তু, একটা হচ্ছে কুয়েতে ফিরে গিয়েছে, আর একটা বিমান হচ্ছে অন্য থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই প্রবলেমগুলো কিন্তু হবে। অলরেডি ভারতের কিন্তু আজকে দেখলাম 10টার মতো এয়ারপোর্ট
মানে 20টা এয়ারপোর্ট তারা ক্লোজ করে দিয়েছে 10ই মে পর্যন্ত। পাকিস্তান আবার 4টা এয়ারপোর্ট ক্লোজ করে দিয়েছে। আবার এই সময়টা কিন্তু একটা হজের মৌসুম চলছে আমাদের, এই মানে ভারতেরও প্রচুর লোকজন কিন্তু হজে যাবে, পাকিস্তানের যাবে, আমাদের অঞ্চলের যাবে। তো সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু এমন একটা সময়কে তারা বেছে নিয়েছে যেটা কিন্তু মানে এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জের। ভারতে যদি চিন্তা করি যে 20 কোটি মুসলমান ওখানে, তো সেখান থেকে তো হিউজ একটা সংখ্যা, আমাদের চেয়ে অনেক কম টাকায় তারা হজে যায়, পশ্চিমবঙ্গ থেকে যায়, ইভেন দিল্লি থেকে যায় প্রচুর। ওখানে কিন্তু এখন যখন এই বিমান পরিবহনগুলো নিয়ে ঝামেলা হবে, প্রচুর শিডিউল বিপর্যয় হবে। অলরেডি দেখলাম প্রায় 1.5 থেকে 2,000 শিডিউল বিপর্যয় পড়ে গিয়েছে। তখন কিন্তু এখানে একটা বাণিজ্যিক জায়গায় একটা বড় ধাক্কা লাগবে। সেক্ষেত্রে হবে আবার এই যারা মানে পুণ্যার্থী যারা আছে এদের জন্যও কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাবে আমার কাছে মনে হয়। না, তাহলে এই যুদ্ধে কার লাভ কার ক্ষতি? এটা ওই যে ইগোয়েস্টিক প্রবলেম। আমার কাছে মনে হয়েছে যে এইটাই আলটিমেটলি যে ভারতের এখনকার যদি সিচুয়েশন দেখি, কাশ্মীরে কয়দিন পরে নির্বাচন, এবং কাশ্মীরটাকে যেভাবে করা হয়েছে কাশ্মীরের, সেখানে রাজনৈতিক দলগুলো, মেহবুবা মুফতির বাবা যতদিন ছিলেন তার যে একটা মানে বলিষ্ঠ পার্সোনালিটি ছিল কাশ্মীরের রাজনীতিতে, এখন কিন্তু সেই অর্থে নেই। এবং এখানে যখনই তার রাষ্ট্র মানে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হলো, সেখানে দুটো অঞ্চল ঘোষণা করা হলো, লাদাখ এবং জম্মু কাশ্মীর। তো সেখানে কিন্তু আলটিমেটলি ওখানে রাজনৈতিক সরকারের সেই অর্থে কোনো অস্তিত্বই নাই বলতে গেলে মানে কাশ্মীরে। যখন সেখানে কোনো পলিটিক্যাল বার্গেনিংয়ের ক্ষমতা নেই, মেহবুবা মুফতি কিন্তু কেন্দ্রের সরকারের সাথে এসে কোনো বার্গেনিংয়ের ক্যাপাসিটি তার এখন নাই। মানে তাকে ওখানে এখন নখদন্তহীন একজন বাঘের মতো পুতুলের মতো করে রাখা হয়েছে, কাজ করতে পারে। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে কাশ্মীরটাকে ইস্যু ব্যবহার করে মোদি তার একটা মানে কট্টর হিন্দুত্ববাদী যে মনোভাব, যদি আমি লস্করে তৈয়বা কিংবা জয়শি মোহাম্মদের যে জঙ্গি গোষ্ঠীর যে ম্যানিফেস্টো, তারা যে এক্সট্রিমিজমের জায়গা থেকে চিন্তা করছে, অ্যাজ এ বিজেপির জায়গা থেকেও কিন্তু যে কটা নির্বাচন হলো, প্রতিটা নির্বাচনের আগে কিন্তু নরেন্দ্র মোদি স্টেট নির্বাচনগুলির আগে এরকম কট্টর হিন্দুইজমকে সে প্যাট্রোনাইজ করেছে। যেমন আপনি দেখেন উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি মুসলমানদের মানে রাজ্য, সেখানে কি করলো, এই যখনই ওয়াকফ বিল হলো, তারা সাধারণ মানুষ একটা প্রতিবাদ মিছিল করেছে, যেটা তার গণতান্ত্রিক অধিকার, সাধারণ মুসলমান করতেই পারে। তারা স্টেট ওয়ে ঘোষণা দিল যে যারা যারা এই মিছিল করেছো সবাইকে 2 লাখ রুপি করে জরিমানা করা হবে। তাহলে একটা মানুষ প্রতিবাদ করেছে, তাকে 2 লাখ রুপি জরিমানা। আর যার 14 পুরুষ ধরে যদি কেউ একটা মানে মসজিদ অথবা যেমন আপনি দেবোত্তর সম্পত্তির কথা যেমন আমাদের অঞ্চলে প্রচলিত, ওয়াকফ বিলটা সেম। এই অঞ্চলটা মুসলমানরা শাসন করেছে অলমোস্ট আপনার 856 বছর। তো স্বাভাবিক কারণে মুসলমানদের প্রচুর স্থাপনা আছে, হেরিটেজ আছে। এখন যে 500 বছর আগে কেউ যদি একটা মসজিদের জন্য একটা জায়গা দান করে যায়, একটা মক্তবের জন্য জায়গা দান করে যায়, সেই 500 বছরের আপনি যদি মানে হিস্ট্রি টানেন, সে তো এটা কোনো দালিলিক প্রমাণ, সে যে এটা ওয়াকফ করে গেছে সেই অনুযায়ী তো আপনি কোর্টে সে কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারবে না। যখন এই ওয়াকফ বিলটায় এই ইটা আসবে এবং সেখানে আপনার কাকে সদস্য করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠ দলের লোকজন থাকবে এবং ওখানে একজন হিন্দু তাকে সনাতন ধর্মের অনুসারীদেরকে রাখা হয়েছে, এবং এটা নিয়ে যে কনফ্লিক্টটা তৈরি হবে ভারত জুড়ে, এবং এই সামগ্রিক বিষয়টাকে আমার কাছে মনে হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য, জাস্ট মানে আইওয়াশ করার জন্য এই কাশ্মীর ইস্যুটাকে ভারতের কেন্দ্রীয় সরকার একটা পিক করা ইস্যু আমার কাছে মনে হয়েছে।